আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের অনেকেই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেক বেশি সমস্যায় আছো। সমস্যায় থাকার কারণ হচ্ছে এই টপিকটা আসলে একটু কঠিন। কঠিন হওয়ার কারণ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নির্ভুলভাবে করতে গেলে গ্রামারের অন্যান্য টপিক সম্পর্কে ধারণা থাকতে হয়। তো কোনো সমস্যা নেই, আমরা আমাদের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকটা সবথেকে সহজ এবং শর্টকাট ওয়েতে শিখবো। তো চলো কোনোরূপ কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, আমাদের প্রথমেই যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে তোমার সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এটা নিয়ম। তো আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করব তখন আমরা প্রথমে হচ্ছে অর্থটা জেনে নিব। কারণ দেখো, তোমার পরীক্ষায় হচ্ছে সেন্টেন্সের একটা অংশ দেওয়া থাকবে, কি থাকবে, একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ কমপ্লিট করতে হবে। এখন তোমার কমপ্লিটটা করতে হবে তো অর্থ বুঝে, তাই না? তোমার অর্থটা বুঝে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখন তুমি যদি অর্থই না বোঝো তাহলে সেন্টেন্স কমপ্লিট কিভাবে করবে? এই জন্য আমরা প্রথমে অর্থ বোঝার ট্রাই করব, এরপরে হচ্ছে আমরা গ্রামারগুলো শিখবো একদম সহজ ওয়েতে। ঠিক আছে? তো আমরা প্রথমে সহজ সহজ নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি, এরপরে আমাদের অন্যান্য নিয়মও থাকবে, আমরা সবগুলোই শিখবো। পরীক্ষায় যত নিয়ম আসে সবগুলোই আমরা শিখবো। তো সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার অর্থ হচ্ছে তোমার যাতে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট এটার অর্থ হচ্ছে কি? যাতে। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে তোমার উদ্দেশ্য বোঝায়। যেমন আমি তোমাদের বাংলায় বোঝাই। যেমন আমি একটা বাক্য বললাম যে আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম যাতে আমি একটা টি শার্ট কিনতে পারি। ঠিক আছে? তাহলে আমি মার্কেটে কি উদ্দেশ্যে গিয়েছিলাম? যাতে আমি একটা টি শার্ট কিনতে পারি, তাই না? অর্থাৎ আমি একটা টি শার্ট কেনার উদ্দেশ্যে মার্কেটে গিয়েছিলাম। আমার মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি? টি শার্ট কেনা। এই যে তোমার এই বাক্যে যাতে অর্থ দিচ্ছে এবং উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে এরকম বোঝাবে। আমি আমি লাইব্রেরিতে গিয়েছিলাম যাতে আমি একটা বই কিনতে পারি। যে যাতে, যাতে অর্থ দিচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে, এই অর্থে তোমার সো দ্যাট ইন অর্ডার ব্যবহৃত হয়। এখন সো দ্যাট যদি ইন অর্ডার থাকে তাহলে গ্রামারটা কি হবে, কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব? দেখো, সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এটার আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকা মানে হচ্ছে তোমার সহজভাবে বললে যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে, সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর আগের অংশে যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে, তাহলে আমরা সেন্টেন্স কমপ্লিট করার সময় সাবজেক্টের পরে ক্যান নিব। কি নিব? ক্যান নিব। আরো সহজভাবে বোঝাবো, দেখো, আর যদি সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর আগের অংশটা হচ্ছে পাস্ট টেন্সে থাকে, অর্থাৎ সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর আগের অংশ যদি ভার্বের দুই নম্বর ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা এই যে ক্যানের দুই নম্বর ফর্ম কুড নিব। এই ক্যান কিন্তু ভার্বের এক নম্বর ফর্ম, এটা দুই নম্বর ফর্ম হচ্ছে তোমার কুড। বুঝতে পারছো? সাবজেক্টের পরে কুড নিব। তুমি সবসময় মনে রাখবা, সো দ্যাট কিন্তু এই সো দ্যাট শেষ না, সো দ্যাট আরো সামনে আছে। ঠিক আছে কি না? ওটা হচ্ছে আমরা পার্ট 2 তে শিখবো। আমাদের আজকের ক্লাসে ফুল সব নিয়মগুলো শেষ করা সম্ভব হবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা হচ্ছে দুইটা ভিডিওতে দুইটা পার্টে শেষ করবো। দ্বিতীয় পার্টটা তোমরা ইউটিউবে পেয়ে যাবা, আমার চ্যানেলে পেয়ে যাবা, দেখে নিবা। ওকে, সো আমরা হচ্ছে, তুমি মনে রাখবা যে সো দ্যাট এটা সম্পর্কই হচ্ছে তোমার ক্যান আর কুডের সাথে। সো দ্যাট আছে মানে ওখানে ক্যান এবং কুড বসবে, এটা জাস্ট মনে রাখবা। ওকে, আচ্ছা। তো এর আগে ভি অন থাকলে, ভার্বের এক নম্বর ফর্ম থাকলে আমি সাবজেক্টের পরে ক্যান নিব। এর আগে ভার্বের দুই নম্বর ফর্ম থাকলে অর্থাৎ পাস্ট টেন্স থাকলে আমি সাবজেক্টের পরে কুড নিব। ক্যানের পাস্ট ফর্ম বা ক্যানের দুই নম্বর ফর্ম কুড নিব। এবার আমরা বোর্ড কোশ্চেন সলভ করি। দেখো কি বলতেছে, দ্য মার্টার্স মানে শহীদেরা, লেইড ডাউন দেয়ার লাইফস। দেখো এটা হচ্ছে একটা ফ্রেজ, তোমরা যখন ইংরেজি পড়বা বুঝে বুঝে পড়বা। লে ডাউন অন স্লিভ, এটা একটা ফ্রেজ। লে ডাউন অন স্লিভ, সরি লাইফ, লে ডাউন অন লাইফ শব্দের অর্থ হচ্ছে এই লাইফের প্লুরাল হচ্ছে তোমার লাইফস। তো লে ডাউন অন লাইফ মানে হচ্ছে কারোর জীবন উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, ডেডিকেট করা। সো দ্য মার্টার্স শহীদারা লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবন উৎসর্গ করেছিল ইন 1971 1971 সালে। এবার বলতেছে দে, তারা, ডিড ইট, তারা এটা করেছিল। তারা এটা করেছিল মানে তারা 1971 সালে জীবন উৎসর্গ করেছিল। দে ডিড ইট, তারা এটা করেছিল সো দ্যাট, যাতে, যাতে। আচ্ছা তুমি এবার বলো যে 1971 সালে তোমার হচ্ছে তারা জীবন কি উদ্দেশ্যে উৎসর্গ করেছিল, বলো। অর্থটা আমরা আগে বাংলায় করে নিই। তারা হচ্ছে জীবন উৎসর্গ করেছিল যাতে, যাতে কি উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছিল? তুমি যখন সেন্টেন্স কমপ্লিট করো বিভিন্নভাবে করতে পারো, নো প্রবলেম। তোমার অর্থ অনুযায়ী সেন্টেন্স একটা হলেই হচ্ছে, আর গ্রামার ঠিক থাকলেই হচ্ছে, নাম্বার ফুল পাবা। ওকে, তো আমি করি, অনেকভাবে করা যায়। আমি বললাম যে তারা এটা করেছিল, তারা জীবন উৎসর্গ করেছিল যাতে, যাতে আমি বলতে পারি যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, এটা আমি বলতে পারি। আমি বলতে পারি যাতে তারা দেশকে স্বাধীন করতে পারে, তাই না? উৎসর্গ করছে মানে দেশকে স্বাধীন করতে পারে, অথবা আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। আমি দুইটাই তোমাদের দেখাই দিব। প্রথম যেটা, তো হচ্ছে তোমার, আমি এটা করব যে প্রথমে করি যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, তাই না? আচ্ছা, এখন
এখন আমাদের গ্রামারটা কি হবে দেখো, সো দ্যাট এটার আগে যে অংশটা দে ডিড ইট, এটা কোন টেন্সে আছে এটা আমাদের আগে দেখতে হবে। দেখো দে ডিড ইট, এই ডিড এটা কয় নম্বর ফর্ম? ভার্বের 2 নম্বর ফর্ম না, মানে পাস্ট টেন্সে আছে। অর্থাৎ সো দ্যাটের আগে কয় নম্বর ফর্ম আছে? ভার্বের 2 নম্বর ফর্ম আছে। এই যে আমি বলেছিলাম সো দ্যাটের আগে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, আগের অংশটা যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে আগের অংশে, তাহলে আমাদের সাবজেক্টের পরে ক্যানের পাস্ট ফর্মে যে কুড বসাতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তারা এটা করেছিল, অর্থাৎ তারা জীবন উৎসর্গ করেছে যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। আমরা ইংরেজি কি উই। এবার কি বসবে? সাবজেক্ট বসালাম, কুড বসবে, তাই না? কুড, সো দ্যাট উই কুড আমরা পারি, আমরা পেতে পারি। পাওয়া ইংরেজি কি? গেট। এই যে উই কুড গেট, আমরা পেতে পারি একটা স্বাধীন দেশ, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অ্যান ইনডিপেন্ডেন্ট, উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন এই যে দেশ, কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। তোমরা অনেকে এরকম বসাও যে উই কুড গেট অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্স না ভাইয়া, ইন্ডিপেন্ডেন্স এটা নাউন, তোমার এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বসাতে হবে। আবার আমি যদি আরেকটা হয়ে করি, যাতে তারা দেশকে স্বাধীন করতে পারে, তারা দেশকে স্বাধীন করতে পারে, আমি উপরে লিখছি যেহেতু জায়গা নাই, তারা ইংরেজি দে, তো দে এর পর কি হবে? কুড হবে। দে কুড, তারা পারে স্বাধীন করতে, স্বাধীন করা ইংরেজি লিবারেট, দে কুড লিবারেট, LIBERAT, দে কুড লিবারেট দ্য কান্ট্রি, যাতে তারা দেশকে স্বাধীন করতে পারে। এই যে যেভাবে করো সমস্যা নাই। হ্যাঁ, তুমি পরীক্ষা একটা করে আসছো, বাসে এসে দেখতেছো অ্যান্সার আর একটা, সমস্যা নেই তো, টেনশন হওয়ার কোনো কারণ নেই। ওকে, তোমার অ্যান্সার সঠিক হলেই হচ্ছে। এবার দেখো সহজ নিয়ম শিখলাম, এরপরে দেখো আমরা প্রথমে সহজ কিছু নিয়ম শিখবো। আমরা কি শিখলাম? সো দ্যাট, ইন অর্ডারের নিয়ম শিখলাম। এই দেখো এই যে নিয়মটা না, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়, একদম সো দ্যাটের মতোই। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়, যাতে অর্থ দেয়, কিন্তু গ্রামারটা ভিন্ন। গ্রামার হচ্ছে উইথ এ ভিউ টুর পরে তোমার ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি হয়? উইথ এ ভিউ টুর পরে ডিরেক্ট ভার্বের সাথে তোমার কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। বুঝতে পারছো? যেমন আমরা করি মিস্টার জন ইজ হয় ভেরি ইন্টারেস্টেড। মিস্টার জন হচ্ছে খুবই আগ্রহী ইন ট্যুরিজম, মানে ট্যুরিজম মানে তোমার বুঝো তো ট্যুর থেকে, বুঝে ঘোরাঘুরি আর কি। তো বলছে মিস্টার জন হচ্ছে ঘোরাঘুরিতে আগ্রহী, মানে মিস্টার জন একজন ব্যক্তি, সে হচ্ছে এরকম ঘোরাঘুরি করতে পছন্দ করে। ঠিক আছে, এটা বলতেছে। এখন তারপরে কি? সে চায় ভিজিট, পরিদর্শন করতে বাংলাদেশ, সে বাংলাদেশ পরিদর্শন করতে চায়, ভিজিট করতে চায় উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। আচ্ছা দেখো মিস্টার জন নাম দেখে বোঝা যাচ্ছে সে বিদেশি কেউ একজন, তো সে ঘোরাঘুরি করে বিভিন্ন দেশ বিদেশ, তো বলতেছে সে বাংলাদেশ ভিজিট করতে চায়। এখন সে ঘোরাঘুরি করতে পছন্দ করে, তাহলে সে বাংলাদেশ কেন, কি উদ্দেশ্যে ভিজিট করতে চায়? অবশ্যই সে বাংলাদেশের কি বলো, তোমরা নিজেরাই বলো, আমি বলে দিচ্ছি, কারণ এটা তো লাইভ ক্লাস না যে তোমাদের অ্যান্সারগুলো আমি নিব, তাই না? লাইভ ক্লাস হলে সুবিধা হতো তোমাদের, নর্মালি পেইড ব্যাচগুলোতে লাইভ ক্লাস নেওয়া হয়। সো সে বাংলাদেশ ভিজিট করতে চায়, কি উদ্দেশ্যে? বাংলাদেশের, আমি বলতে পারি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, হ্যাঁ, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বা দেখতে, তাই না? তাহলে আমার অর্থ করি সে বাংলাদেশ ভিজিট করতে চায়, যাতে সে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটি উপভোগ করতে পারে বা দেখতে পারে। এখন বলো কি হবে? এখন এখানে কথা হচ্ছে ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি হবে, তাহলে যাতে সে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে, উপভোগ করতে পারে বাংলা বাক্যের শেষে কিন্তু সবসময় ভার্ব থাকে, সো উপভোগ করাটা ভার্ব, তো উপভোগ করাটা বসো এনজয়, এখানে একটা আইন যুক্ত হয়ে যাবে, তাই না? এনজয়িং উইথ এ ভিউ টু, এনজয় উপভোগ করতে কি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সো দ্য ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। ঠিক আছে, এই হয়ে গেল এনজয়িং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। তোমরা যারা লেখালেখি করতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং পারো না, কোনো সমস্যা নেই। আবার যারা ইংরেজির গ্রামার কিচ্ছু পারো না, তোমরা হচ্ছে আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমার কোর্সে আমি যেটা করি, আমি হচ্ছে একেবারে বেসিক, ইংরেজি কিছু পারে না, হতাশ হয়ে থাকে, কোনো কারণ নেই, কোথা থেকে শুরু করতে হবে কোনো কারণ নেই হতাশ হওয়ার, টেনশন করার, আমি শেখাবো। একদম বেসিক থেকে শুরু করি, এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস উপরে মাস্টার ক্লাস থেকে, যারা ইংরেজি কিছু লিখতে পারো না তারাও লেখালেখি করতে পারবে, বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবা। ঠিক আছে, আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আমি এখানে আমার বিশেষত্ব হচ্ছে এখানে আমি অ্যাডমিশনটা পড়াই দিই, সো তোমার একই সাথে একাডেমিক অ্যাডমিশন দুইটা হয়ে যাবে। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। আমার এই যে পেজ আছে ইংলিশ উইথ খালিদ, এই পেজে তোমরা নক দিতে পারো। ঠিক আছে,
ওকে, সো এভাবে তুমি করতে পারো। তুমি যদি দেখতে দিতে চাও তাহলে এখানে সিইং দিবা, দেখতে, সিইং ওটা সিইং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, এনজয়িং দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। শেষ, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো রুল নাম্বার টু হচ্ছে তোমার কি, অ্যাজ ইফ আর অ্যাজ দো নিয়ম। আরো একটা আছে সিন্স। আচ্ছা আমরা একা করে দেখি। অ্যাজ ইফ অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে মনে হয় যেন, এরকম অর্থ দিবে। আমি বললাম সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সবকিছুই জানে, আবার সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে একটা পাগল। আবার আমি বললাম সে এমন ভাব নেয় মনে হয় যেন সে কি এক কিছু মানে বড় কিছু একটা হয়ে গেছে, বলি না আমরা এরকম কিছু, বা সে এমন ভাব নেয় মনে হয় যেন সে আমাকে চিনেই না, এরকম। সো এগুলো তোমরা কিন্তু স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, ঠিক আছে? আমরা কথা বলতে অনেক সময় লাগে। এবার দেখো সিন্সের অর্থ কি? সিন্সের অর্থ হচ্ছে অনেক সময় হয়ে গেছে বোঝাতে। কোন একটা কাজ করেছো তো সেটার অনেক সময়, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর, অনেক সময় হয়ে গেছে, এরকমটা বোঝায়। যেমন তুমি বললা যে অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে গিয়েছিলাম, অনেক দিন হলো শেষ কবে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে নানু বাড়ি গিয়েছিলাম, তাই না? এই আর কি। তো এরকম হচ্ছে তোমার অর্থ দিবে সেন্স। এবার হচ্ছে আমরা দেখি গ্রামারটা একটু দেখি, অর্থ তো বুঝলাম। সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ তোমার যদি হচ্ছে কি থাকে, তোমার অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগের অংশে যদি তোমার আগের অংশে যদি তোমার ভার্বের এক নম্বর ফর্ম থাকে, তাহলে তুমি কি করবা? সেন্টেন্স কমপ্লিট করার সময় তুমি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স নিও। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্বের 2 নম্বর ফর্ম, সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর নিও। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগে যদি ভার্বে 1 নম্বর ফর্ম থাকে তাহলে তুমি সেন্টেন্স কমপ্লিট করার সময় ভার্বের 2 নম্বর ফর্ম নিবা, শেষ। আর যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, অ্যাজ ইফ অ্যাজ দ্য সিন্সের আগে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে তুমি হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার সময় পাস্ট পারফেক্ট টেন্স নেবে। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাড প্লাস ভি থ্রি, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভি থ্রি। সহজ। প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, ভার্বের 1 নম্বর ফর্মতে, অথবা সহজভাবে ভার্বে 1 নম্বর ফর্ম থাকলে 2 নম্বর ফর্ম দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, 2 নম্বর ফর্ম থাকলে হ্যাড প্লাস ভি থ্রি দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? এখন আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করি। বলছে সাব্বির খান একটা লোক, বলছে সে কি ইজ আ খোয়াক। খোয়াক মানে হচ্ছে তোমার, খোয়াক শব্দের অর্থ হচ্ছে তোমার হচ্ছে হাতুড়ে ডাক্তার। তো সাব্বির খান একটা হাতুড়ে ডাক্তার, যেমন কোনো পড়ালেখা করে না, সার্টিফিকেট নাই, হ্যাঁ, ওই দোকানে থেকে কোনো রকম ডাক্তারি শিখছে, তো এরকম হাতুড়ে ডাক্তার। সে আচরণ করে অ্যাজ ইফ, মনে হয় যেন, হি বিহেভস অ্যাজ ইফ, সে এমন আচরণ করে মনে হয় যেন সে কিছু একটা হয়ে গেছে, এরকম অর্থ হবে। তো বলো সাব্বির খান একটা হাতুড়ে ডাক্তার, তো কি হতে পারে এখানে? অবশ্যই তোমার যে অংশটা আগে দেওয়া থাকবে বা পরে দেওয়া থাকবে ওইটাতে একটা ক্লু দেওয়া থাকবে, হিন্টস, ইঙ্গিত দেওয়া থাকবে, ওই ইঙ্গিত অনুযায়ী তুমি সেন্টেন্স কমপ্লিট করবে, হ্যাঁ, অর্থটা বুঝবা। সো সে এমন আচরণ করে মনে হয় যেন কি, ধরো সে একটা হাতুড়ে ডাক্তার, তাহলে সে কেমন আচরণ করতে পারে? আমি বললাম যে সে এমন আচরণ করে মনে হয় যেন সে একটা এমবিবিএস ডাক্তার, সে একজন এমবিবিএস ডাক্তার, যে হাতুড়ে ডাক্তার, তো এমন আচরণ করে রোগীদের সাথে, গ্রামের মানুষদের সাথে, মনে হয় যেন সে বিশাল এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, হ্যাঁ। সো মনে হয় যেন সে একজন এমবিবিএস ডাক্তার, তাই না? এবার তাহলে কি হবে? আমাদের প্রথমে কি করতে হবে? কি গ্রামার হবে দেখি আমরা। অ্যাজ ইফ এর পরে কি আছে দেখি, অ্যাজ ইফ এর আগে কি আছে? অ্যাজ ইফ এর আগে এটা দেখো প্রেজেন্ট টেন্সে আছে, কি হয় বুঝলাম? এই যে বিহেভ, এটা কি ভার্বে 1 নম্বর ফর্ম না? অ্যাজ ইফ এর আগে ভি1 মানে কি? এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো অ্যাজ ইফ এর আগে আমার ভার্বে 1 নম্বর ফর্ম আছে, তাহলে আমি সেন্টেন্স কমপ্লিট করার সময় ভার্বে 2 নম্বর ফর্ম বসে সেন্টেন্স কমপ্লিট করব, বা পাস্ট ইনডিফিনিট টেন্স বসে সেন্টেন্স কমপ্লিট করব। তাহলে মনে হয় যেন সে হয় একজন এমবিবিএস ডাক্তার, মনে হয় যেন সে একজন, সে, তাহলে হি হয় ইংরেজি কি? দেখো হয় ইংরেজি হচ্ছে তোমার এম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো মানে কি? হয়, এগুলো আরো বিস্তারিত আমরা সামনে শিখবো, আসতেছে। দেখো এম ইজ আর, এটা হচ্ছে তোমার ভার্বে 1 নম্বর ফর্ম, আর 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার ওয়াজ ওয়্যার। কয় নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম কি? ওয়াজ ওয়্যার। 3 নম্বর ফর্ম কি জানো? 3 নম্বর ফর্ম হচ্ছে তোমার বিন হচ্ছে 3 নম্বর ফর্ম। তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন, এগুলো মানে হচ্ছে হয়। এখন মনে হয় যেন সে হয় একজন এমবিবিএস ডাক্তার, তাহলে সে হয়। এখন সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট বসালাম, ভার্ব লাগবে না? তো হয় কথা হচ্ছে এম ইজ আর, এটা তো ভার্বে 1 নম্বর ফর্ম, ওয়াজ ওয়্যার ভার্বে 2 নম্বর ফর্ম, বিন 3 নম্বর ফর্ম, আমরা কোনটা বসাবো?
এখন অ্যাজ ইফ এর আগে ভার্বে এক নং ফর্ম আছে, তাহলে আমরা ভার্বে 2 নং ফর্ম বসে সেন্টেন্সটা কমপ্লিট করবো। এখন এখানে am is এর তো ভার্বে 1 নং ফর্ম, এটা লাগতেছে না, এটা বাদ। তো ভার্বে 2 নং ফর্ম কি আছে? was আর were, was আর were। কথা হচ্ছে was নিব না were নিব, এটা একটু মাথায় রাখবা, এটা একটু মাথায় রাখবা। I wish কিছু কিছু তোমার ফ্রেজ, যেমন as if, ঠিক আছে, as if as though, তারপর হচ্ছে তোমার I wish, as though I wish, এগুলোর পরে সবসময় ওয়ার বসে। কি বসে? ভার্বের 2 নং ফর্ম হিসেবে সবসময় ওয়ার বসে। তুমি বলতে পারো ভাইয়া হি এর পরে তো ওয়াজ হবে এখানে, যে হি ওয়াজ, না, এটা একটু ডিফারেন্ট ভাইয়া, এটা ডিফারেন্ট। হ্যাঁ, ইংরেজরা এভাবে ব্যবহার করে, তাই আমাদের ব্যবহার করতে হয়, এটার কোনো সেন্স নাই। হ্যাঁ, তারা যেভাবে বলে তা আমরা সেভাবে ব্যবহার করি। হি বিহেভস অ্যাজ ইফ, হি ওয়ার নিতে হবে আমাদের। ভার্বের 2 নং ফর্ম হিসেবে কি নিলাম? ওয়াজ নিতে পারবো না, ওয়ার নিতে হবে। সো অ্যাজ ইফ হি ওয়ার, সে হয় কি একজন মানে কি এ অথবা এন, তো আমরা এখানে নেব এন এম বি বিএস, সে হয় একজন, আর একজন এমবিবিএস ডক্টর, ঠিক আছে। ডক্টরটা পুরোটা লিখলাম না, জায়গা নাই। তুমি বলতে পারো এখানে এন কেন বসালেন, এ কেন হলো না, যে এমবিবিএস ডাক্তার, এটা তোমরা আর্টিকেলের ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা। আর্টিকেলের ক্লাসে আর্টিকেলের বইপত্রে অনেক নিয়ম আছে, আমি যেটা পড়াবো একদম হচ্ছে একটা নিয়মে পড়াবো। এন একটা নিয়ম মনে রাখবা, এন আর জীবনে বলবা না, ঠিক আছে। আর্টিকেল ক্লাসটা ভালো করে দেখে নিবা। হি ওর অ্যান এমবিবিএস ডক্টর, ওকে। আচ্ছা, সে হয় একজন এমবিবিএস ডক্টর, এটা আমাদের শেষ। আর সিন্স থেকে যদি আসে, সহজ, সিন্স থেকে আসলে একটা অ্যান্সার সব জায়গায় লিখলে হয়ে যায়। সেটা কি দেখো, দেখাচ্ছি। আই ক্যান্ট রিকল হিজ নেম, আমি তার নাম, রিকল মানে স্মরণ করা, আমি তার নাম স্মরণ করতে পারছি না, মনে করতে পারছি না। ইটস লং সিন্স, অনেক দিন হয়ে গেছে, যে অনেক দিন হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে কি বলছে, আমি তার নাম স্মরণ করতে পারতেছি, অনেক দিন হয়ে গেছে। তো তুমি কোন একটা মানুষের সাথে যদি দীর্ঘদিন সাক্ষাৎ না করো, তাহলে দেখা যাবে যে তুমি তার নামটাও ভুলে যাবে এক সময়, কারণ যে চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়, তাই না? তো এরকম আর কি। তো অনেক দিন হয়ে গেছে, এটার অ্যান্সার একটাই, সব জায়গায় লিখলে হয়ে যাবে, সেটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমি তার সাথে শেষ দেখা করেছিলাম। আমি তার সাথে শেষ দেখা করে, আমি দেখা করেছিলাম, তাই না? দেখা করা ইংরেজি কি? মিট। দেখা করা ইংরেজি কি? এখন এই সিন্সের আগে কি আছে দেখো তো, সিন্সের আগে কোন টেন্স আছে? ইজ আছে, ইজ কি ভার্বে 1 নং ফর্ম, তার মানে কি আমি এখানে ভার্বে 2 নং ফর্ম বসে সেন্টেন্স কমপ্লিট করব। অর্থাৎ সিন্সের আগের যে টেন্সটা, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমি পাস্ট টেন্স বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। এখন মনে হয় কি, অনেকদিন হয়ে গেছে আমি তার সাথে দেখা করেছিলাম, তো দেখা করা ইংরেজি মিট। এখন মিট যে ভার্ব আছে, যেহেতু সেন্সের আগে ভার্ব 1 নং ফর্ম, তাহলে 2 নং ফর্ম বসাতে হবে আমার। মিট ভার্ব 2 নং ফর্ম কি? মেট। আমি তার সাথে দেখা করেছিলাম, আই মেট হিম। হ্যাঁ, মিটের পরে উইথ বসে না, স্ট্যান্ডার্ড ইংলিশে, আধুনিক ইংলিশে মিটের পরে সাথে অর্থে উইথ বসে না, ডিরেক্ট তোমার অবজেক্টটা বসে যায়। আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, দেখা করেছিলাম লাস্ট। এই যে এইটা যদি তুমি সব জায়গায় বসায় দাও, অ্যান্সার হয়ে যাবে। শুধু এই যে প্রোনাউনটা একটু হয়তো চেঞ্জ করতে হবে। এই আমি তার নাম স্মরণ করতে পারছি না, অনেকদিন হয়ে গেছে, আই মেট হিম লাস্ট, আমি তার সাথে শেষ দেখা করেছিলাম। তো শেষ, আশা করি বুঝতে পারছো, এটা খুবই সহজ। আমরা হচ্ছে এবার পরে চলে যাই। রুল নাম্বার 3, লেস্টের নিয়ম দেখো। লেস্টের অর্থ তোমাদের বাংলা, তোমাদের ইংলিশ গ্রামার বইতে এরকম লেখা আছে, পাশে ভয় হয় যেন মনে হয়, মানে পাশে ভয় হয়, এটা আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, এটা টিচাররা পড়াইতো বা ক্লাসে ছিল, ওই একই করতো, পাশে ভয় হয় এরকম। আমি নিজে পাশে ভয় হয় মানে কি আবার, এটা আমরা বুঝতে পারি না, তাই না? এটা কঠিন, দরকার আছে এত কঠিন করার পর, আমরা সহজ করে পড়বো। লেস্টের অর্থ হচ্ছে নয়তো অথবা নতুবা। লেস্টের অর্থ কি? নয়তো অথবা নতুবা। দেখো আমি বললাম, তোমাদের উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে তুমি চট্টগ্রামে ঘুরতে যাবে বান্দরবানে বন্ধুদের সাথে, বা কোথায় এক জায়গায়। এখন তোমার স্টেশনটা বাসার কাছেই, বাট তোমার 9:40 বেজে গেছে, তোমার গুছাইতে তো হেঁটে গেলে আর ট্রেন মিস হয়ে যেতে পারে। তো তোমার আম্মু তোমাকে বলতেছে যে তুমি একটা রিক্সা নাও, নয়তো ট্রেনটা মিস হয়ে যেতে পারে, তার মানে তোমাকে এখানে অর্থাৎ নেগেটিভ কিছু একটা ঘটবে, এরকম বোঝায়। তুমি যদি কোনো কিছু না করো তাহলে নেগেটিভ কিছু ঘটবে। যেমন বলছে তুমি একটা রিক্সা নাও, না হলে ট্রেনটা মিস হয়ে যেতে পারে। এই যে নয়তো অর্থ দিচ্ছে, এই অর্থে আমাদের লেসটা ব্যবহৃত হয়। আবার আমি বললাম যে ভালো করে পড়াশোনা করো, নয়তো পরীক্ষায় A+ ছুটে যেতে পারে, বা পরীক্ষায় ফেল করতে পারো।
তো ভালো করে পড়াশোনা করতে হবে তোমার, নয়তো কি হবে পরীক্ষায় ফেল করতে পারে। এই যে ভালো করে পড়াশোনা না করো পরীক্ষায় ফেল করবা, ফেল করাটা নেগেটিভ জিনিস, নেগেটিভ কিছু একটা ঘটবে এরকম বোঝায়। হ্যাঁ, আর এই যে তোমার নয়তো নতুবা অর্থ দেয়, বুঝতে পারছো? এখন দেখো লেস্টের পরে বাক্য কি হয় কমপ্লিট, আমরা সাবজেক্টের পরে লেস্ট থাকলে আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইট যে কোনো একটা বসিয়ে, যে কোনো একটা, দুইটা বসিয়ে দেবো আমার, যে কোনো একটা বসিয়ে সেন্টেন্সটা আমরা কমপ্লিট করে ফেলবো। যেমন এখানে বলছে আই থিঙ্ক, আমি মনে করি, ইউ আর নট, তুমি নাও, রেগুলার, নিয়মিত, ইন স্টাডিজ, তুমি পড়াশোনা নিয়মিত নাও। এর বলছে বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, লেস্ট, নয়তো, মনোযোগী হও নয়তো, এই যে মানে তোমার মনোযোগী হতে বলতেছে, না হও তাহলে কি খারাপ কিছু একটা ঘটবে, সো মনোযোগী হও নয়তো কিছু একটা ঘটে যেতে পারে। এরা বলছে কি তুমি, আমি মনে করি তুমি পড়ালেখায় নিয়মিত নাও। তারপর বলতেছে যে পড়াশোনা মনোযোগ দিয়ে করো বা বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, নয়তো কি হতে পারে বলো, পড়াশোনা করে না নিয়মিত সে, তাহলে মনোযোগী না হলে কি হতে পারে? আমি বললাম যে মনোযোগী হও নয়তো তুমি ফেল করতে পারো, মনোযোগী হও নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো, তাই না? এটা আমরা করবো, নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো। লেস্ট, তুমি ফেল করতে পারো, তুমি ইউ ফেল করতে পারো, ভার্ব লাগবে, কিন্তু আমাদের সাবজেক্টের পরে কি বলে, শুড অথবা মাইট, আমি এখানে মাইট নিলাম, ধরো মাইট, ইউ মাইট, তুমি ফেল করতে পারো, ভার্ব লাগবে, ফেল করাটা ভার্ব, সো ইউ মাইট ফেল, তুমি ফেল করতে পারো কিসে, পরীক্ষায়, ইন দি এক্সাম, ইন দি এক্সাম, ইন দি এক্সাম, বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা হচ্ছে পরেরটাতে চলে যাই। এর রুল নাম্বার 4 হচ্ছে তোমার টিল এবং আনটিলের নিয়ম। দেখো, টিল শব্দের অর্থ হচ্ছে পর্যন্ত, আর আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। দেখো, কোনো শব্দের শুরুতে যদি আন যুক্ত করা হয় তখন এটা নেগেটিভ অর্থ দেয় বা বিপরীত অর্থ দেয়। যেমন আমি বললাম টাই মানে বাধা, আনটাই মানে খুলে ফেলা, বিপরীত অর্থ দিচ্ছে। এইবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম অর্থাৎ সক্ষম নয়, এরকম। সো টিল মানে পর্যন্ত, সো এর আগে আন লাগাই দিছে, কি হলো, আনটিল হয়ে গেছে, হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না। তবে একটা জিনিস, আনটিলে কিন্তু একটা এল আর টিলে দুইটা এল, একটু খেয়াল করবা বানানটা। এখন পর্যন্ত তোমাদের পরীক্ষা আসবে আনটিল থেকে, এই টিল থেকে আসবে না, হ্যাঁ টিল থেকে আসবে না। সো তাও অর্থ করে দিই, তো তুমি আর তোমার ফ্রেন্ড কোথাও ঘুরতে যাবা, তো রেল স্টেশনে গেছো, গিয়ে দেখো সে টিকিট টানতে ভুলে গেছো। এখন তুমি তোমার ফ্রেন্ডকে বলতেছো যে আমি আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো, এই যে পর্যন্ত অর্থ দিচ্ছে টিল, আমি আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। আচ্ছা, এবার আনটিল, যতক্ষণ পর্যন্ত না, এটা কেমন অর্থ দেয়? যেমন বললাম যে সে কাজ করতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না তার কাজ শেষ হলো, অর্থাৎ সে একটা কাজ করতেই আছে যতক্ষণ পর্যন্ত না তার কি ওই কাজটা হয়ে গেল বা কিছু একটা হলো। আমি বললাম সে ভালো করে পড়াশোনা করতেই আছে যতক্ষণ পর্যন্ত না তার রিভিশন দেওয়া শেষ হয়, মানে কি রিভিশন দেওয়া শেষ না হওয়া পর্যন্ত সে পড়াশোনা করতেই আছে, এরকম অর্থ দেয়। ঠিক আছে, এখন গ্রামারটা দেখো, গ্রামার হচ্ছে টিল আনটিল। টিল আনটিলের পরে নরমালি কি হয়, টিল আনটিলের পরে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তুমি যখন সেন্টেন্স কমপ্লিট করবে তখন টিল আনটিলের পরে কি হবে, নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পরে ভার্ব এক নাও ফর্ম, অর্থাৎ টিল আনটিল থাকলে নরমালি সাবজেক্টের পরে ভার্ব এক নাও ফর্ম বসে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। তবে দেখো, তবে যদি তোমার টিল আর আনটিলের পূর্বের অংশ যদি V2 হয়, অর্থাৎ তোমার টিল আনটিলের আগের অংশ যদি, আনটিল আছে না এর আগের অংশ এইটা, সো এটা যদি ভার্বের V2 থাকে, ভার্বের 2 নং ফর্ম থাকে, তাহলে তোমার টিল আনটিলের পরেও ভার্বের 2 নং ফর্ম বসে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন এখানে টিল আনটিল আছে না, এটার আগের অংশটা দেখো কন্টিনিউড, এখানে ইডি যুক্ত আছে, অর্থাৎ এটা কি ভার্বের 2 নং ফর্ম। আনটিলের আগে ভার্বের 2 নং ফর্ম আছে, তাহলে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করার সময় ওখানে ভার্বের 2 নং ফর্ম বসে সেন্টেন্সটা কমপ্লিট করব। আমরা অর্থ দেখি, তারা কন্টিনিউ চালিয়ে গিয়েছিল, টু ওয়াক তারা হাঁটা চালিয়ে গিয়েছিল, অর্থাৎ হাঁটতেই ছিল আনটিল যতক্ষণ পর্যন্ত না, বলো কি হবে, তারা হাঁটতেই আছে যতক্ষণ পর্যন্ত না, কি বলো, বিভিন্ন অনেকভাবে করা যায়। বললাম তারা হাঁটতেই ছিল বা তারা হাঁটা চালিয়ে গিয়েছিল যতক্ষণ পর্যন্ত না তারা বাসায় পৌঁছালো, বা যতক্ষণ পর্যন্ত তারা কলেজে পৌঁছালো, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের গন্তব্যে পৌঁছালো। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না তারা ক্লান্ত হয়ে গেল, বিভিন্ন ভাবে করা যায়। আমি একটা করে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তারা বাসায় পৌঁছালো, এটা আমি করবো। যতক্ষণ পর্যন্ত তারা ইংরেজি কি, তারা পৌঁছালো বাসায়, তারা পৌঁছানোটা ভার্ব, পৌঁছানো ইংরেজি কি, REACH, রিচ মানে পৌঁছানো। এর কথা হচ্ছে আনটিলের আগে তো ভার্বের 2 নং ফর্ম ছিল, তাহলে আমার এখানে ভার্বের 2 নং ফর্ম বসাতে হবে, আনটিল দে রিচ, যতক্ষণ পর্যন্ত না তারা পৌঁছালো কি, হোম, শেষ। অথবা তুমি বলতে পারো যতক্ষণ পর্যন্ত তারা ক্লান্ত হলো, অর্থাৎ আনটিল দে গট টায়ার্ড, এরকম।
গট টায়ার্ড মানে ক্লান্ত হলো, গেট ভার্বের 2 নম্বর ফর্ম। তো আশা করি এটাও বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাদের তো হচ্ছে কমেন্ট বক্স আছেই, কমেন্ট বক্সে আমাকে জানাবা, ঠিক আছে? কোনো কিছু না বুঝতে পারলে জানাও। আর তোমরা কে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা দেখছো একটু জানাও, আমি দেখতে চাই যে কমপ্লিটিং সেন্টেন্সের এই টপিকটা কে কোন ব্যাচ থেকে সব থেকে বেশি স্টুডেন্ট ক্লাস দেখতেছে। ওকে, আর যে কোনো সমস্যা হলে আমাকে পাবা, কমেন্ট বক্সে কমেন্ট করলে পাবা, অথবা ইংলিশ উইথ খালিদ যে পেজটা আছে এই পেজে আমাকে নক দিতে পারো, ফেসবুক পেজ আমার, এটা নতুন চ্যানেল, তোমরা হচ্ছে একটু শেয়ার দিয়ে লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। ওকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো রুল নাম্বার 5 কি? রুল নাম্বার 5 হচ্ছে হু। এখানে এই যে হু, আমরা জানি হু শব্দের অর্থ হচ্ছে কে, যেমন হু আর ইউ, তুমি কে? হ্যাঁ, হু ইনভেন্টেড কম্পিউটার, কে কম্পিউটার আবিষ্কার করেছিল? দেখো আবার হোয়ার অর্থ কখন, আমরা হোয়ার অর্থ হচ্ছে তোমার কোথায়, এরকম অর্থ হয়, যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তারপরে ওয়েন অর্থ কখন, যেমন ওয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাবে। ওয়েন এভার মানে যখন, এরকম অর্থ দেয়, আমরা জানি, হ্যাঁ এটা জানতে হবে। দেখো হু, হোয়ার, এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যখন বাক্যের শুরুতে বসে তখন এটার নাম হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, তখন অর্থ ওই যে কে, কখন, কোথায়, এরকম। কিন্তু এই ওয়ার্ডগুলো যদি বাক্যের মাঝখানে থাকে, তখন এটা নামও চেঞ্জ হয়ে যাবে, অর্থও চেঞ্জ হবে, নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। কি হয়ে যাবে? রিলেটিভ প্রোনাউন। এবং এটার অর্থ হবে, দেখো হু এর অর্থ হবে যে বা যারা, হোয়ার এর অর্থ হবে যেখানে, হোয়েন এর অর্থ হবে যখন, হোয়েন এভার এর অর্থ হবে যখনই। বুঝতে পারছো? আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। আচ্ছা গ্রামারটাকে, গ্রামার নেই তোমার, হচ্ছে এখানে অর্থ অনুযায়ী তোমার যে টেন্সটা লাগবে ওই টেন্স অনুযায়ী বসাই দিবা, ঠিক আছে? অর্থাৎ আগের অংশটা যে টেন্স আছে পরেরটা ওই টেন্সে বসিয়ে দিবা, অর্থ অনুযায়ী যেটা লাগবে সেটা বসিয়ে দিবা, এটার ওরকম কোনো গ্রামার নেই। হি টক্স টু মাচ, সে অনেক বেশি কথা বলে। ওয়াইল কি, যখন, ডুইং হিজ ওয়ার্ক, যখন সে কাজ করে, তো কাজের সময়, ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, কাজের সময়, বলছে কাজের সময় সে অনেক বেশি কথা বলে। এরপর বলতেছে আই ডোন্ট লাইক পিপল, আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না, হু যারা। আমি তোমাদের যে সলভ করাচ্ছি বোর্ড কোয়েশ্চেন, কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এমন না যে নিয়ম হচ্ছে একেবারে কোথা থেকে আনছি বোর্ডে আসে না, এরকম না। প্রত্যেকটা নিয়মে দেখো সব বোর্ডে আসা, বিভিন্ন বোর্ডে আসা গুলো, আমি যে একটা বোর্ড থেকে নিছি আর কি। তো বলতেছে যে আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না, হু যারা, হ্যাঁ হু যারা, হু এর পরে কিন্তু তোমার ডিরেক্ট ভার বসবে, হু এর পরে কিন্তু ডিরেক্ট ভার বসে, জানো তোমাদের বেসিক ইংলিশে পড়ে আমি এগুলো। হু এর পরে তোমার ডিরেক্ট হচ্ছে ভার বসে। দেখো আই ডোন্ট লাইক পিপল, আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না, হু যারা কি বলো, এখানে বলছে সে অনেক বেশি কথা বলে, তো বলছে আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না যারা বেশি কথা বলে, তাই না? এটা একদম সহজভাবে করো, হু যারা বেশি কথা বলে, অর্থাৎ কথা বলা ভার্ব লাগবে না আমার, তাহলে আমি এখানে বসাই ঠক, হু ঠক, হ্যাঁ হু ঠক, যারা কথা বলে কি বেশি, টু মাচ, এই যে এইটাই বসাই দেয়, ঠক টু মাচ, যারা হু ঠক টু মাচ, তুমি আমাকে বলতে পারো ভাইয়া, এখানে তো টক্সের সাথে এস ছিল, আপনি এখানে এস দেন নাই কেন? কারণ দেখো হু এর আগে, হু এটা দ্বারা তার আগের নাউনকে বোঝায়, হু যারা বলতে যে সমস্ত মানুষ বেশি কথা বলে, তাই না? যারা, এখন হু এর আগে যে নাউনটা থাকবে এই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস যুক্ত করার দরকার নেই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। টেন্স ভালো করে শিখো তোমরা, হ্যাঁ তোমরা বেসিক ইংলিশ বা এগুলো শিখতে চাইলে আমার পেইড বেসে ভর্তি হতে পারো, আমি শিখিয়ে দিব। সো আর যদি এটার আগেটা, এই হুয়ের আগের যে নাউনটা ওটা যদি তোমার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওই যে তোমার ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। এখানে এই যে হিটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার এখানে এস বাই যুক্ত হয়েছে, কিন্তু আমাদের এখানে পিপলটা তো তোমার হচ্ছে থার্ড পারসন বাট সিঙ্গুলার নাম্বার না, প্লুরাল। ওকে, আশা করি বুঝতে পারছো, এইভাবে করে ফেলতে হবে। এখন আমাদের আরো আছে, আমরা বাকিগুলো একটু করি। এখানে আছে দেখো হোয়েন এভার থেকে একটা করি, এখানে বলছে হোয়েন এভার যখনই, মাই আঙ্কল আমার চাচা, কামস টু আওয়ার হাউস আমাদের বাসায় আসে, বলছে যখনই আমার চাচা আমাদের বাসায় আসে, তিনি কিছু একটা করেন। এরপর বলতেছে আই হ্যাভ নেভার সিন হিম, আমি তাকে কখনোই দেখিনি, কামিং আসতে, টু আওয়ার হাউস আমাদের বাসায়, এমটি হ্যান্ডেড খালি হাতে, আমি তাকে কখনোই আমাদের বাসায় খালি হাতে আসতে দেখিনি। এখন কথা হচ্ছে এটা আমি করে দিব না, তোমরা সবাই নিজের একটা অ্যান্সার করবা, এটা একটু কষ্ট করে অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখবা, আমি সবাইগুলো দেখবো, হলে বলে দিব হ্যাঁ ভাই হয়েছে, না হলে বলে দিব ভাই হয় না, এই ভুল হয়েছে। ওকে, আচ্ছা যেহেতু নিয়মের ভিতরে আছে করে ফেলবা, আমি একটু এরকম করে দিতে পারি, দেখো যখনই আমার চাচা আমাদের বাসায় আসেন তখন কিছু না কিছু একটা নিয়ে আসেন, তিনি তার সাথে কিছু একটা নিয়ে আসেন, এটা করে ফেলবা। ওকে, এবার রুল নাম্বার 6, দেখো তোমাদের পরীক্ষায় প্রবাদ বাক্য একটা থাকবেই,
প্রবাদ বাক্য একটা থাকবে, আর প্রবাদ বাক্য প্রভাব একটা থাকবে। তো প্রবাদ বাক্য এসেছে কিনা সেটা কিভাবে বুঝবা? এই যে যদি এইগুলো থাকে তাহলে মনে করবো এখানে তোমার একটা প্রবাদ বাক্য বসাতে হবে, একটা প্রভাব বসাতে হবে। তো প্রভাব এখানে ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বাক্য রয়েছে, এগুলো থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে তোমাদের। তারপরেও হচ্ছে তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবে না, তখন দেখবা সামনে অনেক সময় প্রবাদ আসবে, এগুলো একটু মুখস্থ করে নেবা। তো এইগুলো একটু মুখস্থ করে নেবা, এখানে অর্থ দেওয়া আছে, ঠিক আছে কিনা? সো এই যে তোমার এইগুলো থাকলে তোমার সেখানে প্রবাদ বাক্য বসাতে হবে। আচ্ছা, এখন কিছু কিছু ক্ষেত্রে তোমার দেখা যাবে প্রবাদ বাক্য একটা অংশ দেওয়া আছে আর একটা অংশ তোমার পূরণ করতে হবে। যেমন পরীক্ষায় তোমার দেওয়া আছে, যেমন ডেঞ্জার এরকম থাকবে, ডেঞ্জার কামস ওয়্যার, এটা থাকবে। তোমার কি করতে হবে, যে ডেঞ্জার ইজ ফিয়ার্ড এটা তোমার বসাতে হবে, এটা মুখস্থ থাকতে হবে, প্রবাদ বাক্য মুখস্থ থাকতে হবে। এটা একটু মুখস্থ করে নিবা, ডেঞ্জার কামস ওয়্যার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ওকে, শেষ। রুল নাম্বার 7, দেখো সহজভাবে বোঝায়। বাক্যে যদি তুমি কখনো দেখো টু আছে, বাক্যে কি আছে, টু আছে, তুমি সেখানে টু প্লাস ভার্ব বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করে ফেলবা, কিচ্ছু দেখার দরকার নেই। বাক্যে টু আছে, টু প্লাস ভার্ব দেখিয়ে সেন্টেন্স কমপ্লিট করে ফেলবা। দেখো আমরা সেন্টেন্স কমপ্লিট করি, দ্য পোয়েম মানে, আচ্ছা অর্থটা কেমন হবে সেটা তো বলা হয় নাই, তাই না? অর্থটা এমন হবে, দেখো আমি একটা বাক্য লিখি, একটা জাতীয় উদাহরণ লিখি, হি ইজ টু উইক, হি ইজ টু উইক টু ওয়াক, মানে নেগেটিভ অর্থ দিবে। দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই ক্লান্ত যে হাঁটতে পারছে না, এরকম অর্থ দিবে। মানে কেউ, মানে যা আমি বললাম, সে এতই ক্লান্ত যে চোখ খুলে রাখতে পারছে না, এরকম অর্থ দেবে, বুঝতে পারছো? দেখো যেমন এখানে দ্য পোয়েম, কবিতাটি ইজ টু ডিফিকাল্ট, এতই কঠিন যে কি টু কিছু একটা করা। এরপর কি বলছে, এরপর বলতেছে দ্য টিচার, শিক্ষক, টোল্ড আস, আমাদেরকে বলেছিলেন, টু লিসেন টু হিম, তাকে শুনতে, ভেরি কেয়ারফুলি, মানে মনোযোগ দিয়ে, সতর্কতার সাথে। বলতেছে যে কবিতাটা এতই কঠিন যে কিছু একটা, দ্য টিচার টোল্ড আস টু লিসেন টু হিম কেয়ারফুলি, শিক্ষক বললেন মনোযোগ দিয়ে শুনতে বা কেয়ারফুলি সতর্কতার সাথে শুনতে। এখন বলো টিচার কেন মনোযোগ দিয়ে শুনতে বলছে? কবিতাটা এতই কঠিন যে কি, কবিতা এতই কঠিন যে বুঝতে পারতেছি না বা বুঝতে পারছি না, এরকম হবে না? কবিতা এতই কঠিন যে কি বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছি না, এরকম। বা কবিতাটা বুঝতে কঠিন, তাই শিক্ষক বলতেছে যে মনোযোগ দিয়ে শুনতে। তো বসায় দাও, এখানে তোমার টু আছে, টুটাও দেওয়া আছে, শুধু ভাবটা বসায় দিলে হবে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে, কবিতাটা বুঝতে কঠিন, আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটা বুঝতে কঠিন বা কবিতাটা এতই কঠিন যে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না। দ্য টিচার টোল্ড আস টু লিসেন টু হিম ভেরি কেয়ারফুলি। ওকে, সো আমরা হচ্ছে রুল নাম্বার 8 এ চলে যাই। সব থেকে সহজ নিয়ম, দেখো লেট অ্যালোন, এটা অর্থ হচ্ছে দূরের কথা তো ভাবাই যায় না, অর্থাৎ ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা করা হয়। যেন আমি বললাম, সে একটা টি শার্ট কিনতে পারে না, গাড়ি কেনার কথা তো বা বাইক কেনার কথা তো দূরে থাক। তার মানে কি, সে একটা টি শার্ট কিনতে পারে না, বাইক কিনবে কি হবে, তাই না? তো ছোট জিনিস টি শার্টের সাথে আমি বাইক, বড় জিনিসের তুলনা করলাম, এরকম অর্থ দিবে, ঠিক আছে? সে সাইকেল চালাতে পারে না, প্রাইভেট কার চালানোর কথা দূরে থাক, হেলিকপ্টার চালানোর কথা তো দূরে থাক, এরকম অর্থ দিবে, ঠিক আছে? যেমন তুমি করো, দেখো শি ক্যান নট রাইড আ বাইসাইকেল, সে বাইসাইকেল চালাতে পারে না, লেট অ্যালোন, ভাবাই যায় না। কিসের কথা ভাবা যায় না বলো? এই ছোট জিনিস বাইসাইকেল, ছোট জিনিসের সাথে বড় জিনিসের তুলনা করতে হচ্ছে, বড় জিনিস একটা বসে দাও, সে ক্যান নট রাইড আ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল চালাতে পারে না, লেট অ্যালোন, ভাবাই যায় না, লেট অ্যালোন আ কার, গাড়ি চালানোর কথা তো ভাবাই যায় না, লেট অ্যালোন আ প্লেন চালানোর কথা তো ভাবাই যায় না, তাই না? এই তো হয়ে গেল, সব থেকে সহজ। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা পরে চলে যাচ্ছি, ইটস টাইম, ইটস হাই টাইম। দেখো ইটস টাইম, ইটস হাই টাইমের অর্থ কি? ইটস টাইম শব্দের অর্থ হচ্ছে তোমার এখনই উপযুক্ত সময়, আর ইটস হাই টাইম এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। ইটস টাইমের অর্থ হচ্ছে এখনই সময়, আর ইটস হাই টাইমের অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। আচ্ছা, এটা কেমন অর্থ দেয়? দেখো, কোনো একটা কাজ তোমার অনেক আগেই করা উচিত ছিল, বাট তুমি করো না কাজটা আগে, এখন সময়ও শেষ হয়ে গেছে। তো এখন তুমি যদি কাজটা না করো, ধরো কোন একটা কাজ আগেই করার কথা ছিল, তুমি করো নাই, তো হাতে অল্প কিছু সময় আছে, তো এখনো যদি তুমি কাজটা না করো তাহলে অনেক বেশি লেট হয়ে যাবে, পরে আর তুমি কাজটা করতে পারবে না, আফসোস করতে হবে। এই অর্থে আমাদের ইটস টাইম, ইটস হাই টাইম ব্যবহৃত হয়। উদাহরণ দিচ্ছি, দেখো ধরো তোমার সামনে এইচএসসি পরীক্ষা, এখন তুমি ধরো হচ্ছে সারা বছর ওই যে পড়ালেখা করো নাই, ঠিক আছে, পড়ালেখা করো নাই,
সারাদিন রিলস দেখছো, একটার পরে একটা রিলস, নির্লজ্জের মধ্যে একটার পরে একটা রিলস দেখতে আসো এভাবে সময় নষ্ট করছো, বন্ধুদের সাথে আড্ডা বাজে এই সেই করে সময় নষ্ট করে ফেলছো। এখন পড়ালেখা করো নাই, সামনে পরীক্ষা আর আছে মাত্র 2 মাস, ফাইনাল পরীক্ষা এইচএসসির। হাই হাই, কি করব, 2 মাসে কি শেষ কভার করা কি সম্ভব? মনে করো হাতে 2 মাস তো সময় আছে, 2 মাসে অনেক কিছু করা সম্ভব। তো ধরো তুমি আগেই পড়ালেখা করা উচিত ছিল, তুমি করো না, হাতে আর 2 মাস সময় আছে। এখন এই 2 মাসও যদি তুমি না পড়াশোনা করো, এই 2 মাসটাও যদি তুমি কাজে না লাগাও, পাস তো করবা না, ফেল করতে হবে এক, আর ওই ভালো রেজাল্ট করার কথা দূরে থাকা একেবারে, ঠিক আছে? তো তুমি যদি এই 2 মাসটা ভালো করে কাজে লাগাও, দেখা যাবে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। এখন তুমি যদি 2 মাস কাজে না লাগাও, তাহলে তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবা। তার মানে কি, তোমার এখনই উপযুক্ত সময় ভালো করে পড়াশোনা করার, এরকম অর্থ দিবে। আগে করো না তো বলতেছো 2 মাস হাতে সময় আছে, তার মানে কি এখনই উপযুক্ত সময় ভালো করে পড়াশোনা করার। ধরো একটা লোক, সে অনেক বেশি ধূমপান করে, ধূমপান করতে করতে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বললো যে আপনার ফুসফুসের তো অনেক খারাপ অবস্থা, এখন যদি ধূমপান না ছাড়েন তাহলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, তার হাতে কিছু সময় আছে, অর্থাৎ তার এখনই উপযুক্ত সময় হচ্ছে ধূমপান বন্ধ করার। পরে গেলে আর সময় পাবে না, দেখছো কলম পড়ে গেল। আচ্ছা, তাহলে তাহলে এবার এরকম অর্থ দিবে। এখন ইটস টাইম ইটস হাই টাইম থাকলে তুমি সেন্টেন্সটা 2 ভাবে কমপ্লিট করতে পারো। তুমি যদি দেখো ইটস টাইম ইটস হাই টাইমের পরে সাবজেক্ট রয়েছে, তোমার সাবজেক্ট দিয়ে দিয়েছে, যেমন এই বাক্যে দেখো ইটস হাই টাইমের পরে দ্য গভর্নমেন্ট একটা সাবজেক্ট দেওয়া আছে। তো ইটস টাইম ইটস হাই টাইমের পরে যদি তুমি দেখো সাবজেক্ট দেওয়া আছে, তাহলে তুমি ভার্বের 2 নম্বর ফর্ম বসায় সেন্টেন্স কমপ্লিট করবা, ঠিক আছে? আর যদি দেখো সাবজেক্ট নাই, তখন হচ্ছে তুমি 2 প্লাস ভার্ব বসে সেন্টেন্স কমপ্লিট করবা, শেষ। তাহলে সাবজেক্ট থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম অবশ্যই বসায় সেন্টেন্স কমপ্লিট করতে হবে। সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্ব বসে সেন্টেন্স কমপ্লিট করা যাবে বা করতে পারবা বা করবা। ওকে, এবার দেখো আমরা দেখি, করাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। ইটস হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট সরকারের, মানে দুর্নীতি সারা দেশে এমন ভাবে ছড়ায় গেছে, ছেয়ে গেছে যে হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ধ্বংসের দিকে। হাতে এখনো কিছু সময় আছে, যে দুর্নীতি যদি এখন বন্ধ করা হয় তাহলে দেশ আস্তে আস্তে উন্নত হবে। তাই এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মনে করো এই দেশ শেষ, অর্থনৈতিক অবস্থা একদম চিরতরে ধ্বংস হয়ে যাবে, মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, শেষ, মানুষ আর হচ্ছে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তো তাহলে কি, যে দুর্নীতি একটা অভিশাপ, এখনই উপযুক্ত সময় সরকারের। তাহলে কি এখনই সরকারের উপযুক্ত কি বলো? এখনই উপযুক্ত সময় সরকারের কি করা? এখনই উপযুক্ত সময় সরকারের দুর্নীতি বন্ধ করা অথবা দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া, তাই না? তো করে ফেলো। আমরা প্রথমে করি যে এখনই সময় দুর্নীতি বন্ধ করা, সরকারের দুর্নীতি বন্ধ করা। এখন যেহেতু সাবজেক্ট দেওয়া আছে, আমি শুধু ভার্বের 2 নম্বর ফর্ম বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করি। সরকারের দুর্নীতি বন্ধ করা, বন্ধ করা ইংরেজি কি? স্টপ। স্টপ 2 নম্বর ফর্ম বসাতে হবে না, তো স্টপ ভার্বের 2 নম্বর ফর্ম কি? স্টপড, ঠিক আছে? ইটস হাই টাইম দ্য গভর্নমেন্ট ইজ স্টপড করাপশন, বা স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করার। আবার তুমি বলতে পারো ইটস হাই টাইম দ্য গভর্নমেন্ট কি যথাযথ পদক্ষেপ নেওয়ার। পদক্ষেপ নেওয়া ইংরেজি কি? টেক প্রপার স্টেপ। এখন এখানে ভার্ব লাগবে 2 নম্বর ফর্ম, সো টেক ভার্বের 2 নম্বর ফর্ম টুক প্রপার স্টেপস, ঠিক আছে? ইটস হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক প্রপার স্টেপস, এখনই সময় সরকারের পদক্ষেপ নেওয়ার কি? দুর্নীতির বিরুদ্ধে, against corruption, against corruption বা against it, এটার বিরুদ্ধে। এভাবে করে ফেলবা, ঠিক আছে? গ্রামার গুলো দেখে রাখো ভালো করে, এগুলো শুধু এই একাডেমিক না, অ্যাডমিশনও লাগবে, এগুলো ভালো করে পড়ো। আচ্ছা দেখো, 10 নম্বর নিয়ম হচ্ছে দো অলদো আর despite in spite of। হ্যাঁ, সো দো অলদের অর্থ হচ্ছে তোমার যদিও, দো অলদের অর্থ কি? যদিও। আর despite in spite এর অর্থ হচ্ছে তোমার সত্ত্বেও, কি? সত্ত্বেও। আচ্ছা, অর্থ কেমন দিবে? তোমার 2টা ক্লজ বা বাক্যাংশ পরস্পর বিপরীত অর্থ দিবে, অর্থাৎ দো অলদো এবং despite in spite of যে বাক্যে থাকবে ওই বাক্যের 2টা অংশ থাকবে এবং ওই 2টা অংশ পরস্পর বিপরীত অর্থ দিবে। যেমন আমি বললাম যে যদিও সে পড়াশোনা করেছিল তবুও সে পরীক্ষায় ফেল করেছে। যদিও সে পড়াশোনা করেছিল, যদিও সে ভালো করে পড়াশোনা করেছে, তবুও সে পরীক্ষায় ফেল করেছে। 2টা বাক্য। এখন ধরো কেউ একজন ভালো করে পড়াশোনা করছে, সে এ প্লাস পাস তো করবে, তাই না? কিন্তু না, বিপরীত অর্থ দিচ্ছে, যদিও সে পড়াশোনা করেছে তবুও সে পরীক্ষায় ফেল করেছে। ওকে, দেখো 2টা জিনিস কিন্তু তোমার বিপরীত অর্থ দিচ্ছে, 2টা বাক্য পরস্পর বিপরীত অর্থ দিচ্ছে। এরকম আমি বললাম যদিও সে
যদিও বাইরে বা হচ্ছে বাইরে বৃষ্টি সত্ত্বেও বাইরে বৃষ্টি সত্ত্বেও বাইরে বৃষ্টি সত্ত্বেও সে হচ্ছে কি খেলতে গেল, এরকম। তার মানে কি বিপরীত অর্থ দিচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে এটা সত্ত্বেও সে খেলা করতে গেছে। বৃষ্টি হলে কি নর্মালি বাসায় থাকতে হয় না, জ্বর সর্দি কাছে হতে পারে। আর বললাম অসুস্থতা সত্ত্বেও সে কলেজে গেল, হ্যাঁ দুইটা অংশ, অসুস্থতা সত্ত্বেও কি সে কলেজে গেল, যে বিপরীত অর্থ দিচ্ছে। অসুস্থতা হলে কি হয়, বাসায় থাকতে হয়, কিন্তু না সে কলেজে চলে গেছে, যদিও সে অসুস্থ তবুও সে কলেজে গেছে, এরকম আর কি। বুঝতে পারছো? এখন আমরা অর্থ তো জানলাম, এখন গ্রামারটা কি হবে? গ্রামার হচ্ছে উভয় পাশে টেন্স একই থাকবে। উভয় পাশে টেন্স কি থাকবে? একই থাকবে। অর্থাৎ দো অলদো ডেসপাইট ইনস্পাইট অফ, এর তো দুইটা অংশ থাকবে। সো আগের অংশটা তোমার যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে পরেরটাও প্রেজেন্ট টেন্সে হবে, আগেটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরেরটাও পাস্ট টেন্সে হবে, এরকম আর কি। যেমন আমরা প্রথমটা করি, প্রথম হচ্ছে দো, যদিও আই স্টাডিড, আমি পড়াশোনা করেছিলাম ভেরি হার্ড, কঠিনভাবে। যদিও আমি কঠিনভাবে পড়াশোনা করেছিলাম, যদিও আমি কঠিনভাবে পড়াশোনা করেছিলাম, এরপরে কিছু একটা হয়েছে, ঠিক আছে? দেখো কি হবে, ওই যে আমি যেটা বললাম, যদিও আমি কঠিনভাবে পড়াশোনা করেছিলাম তবুও আমি পরীক্ষায় ফেল করেছিলাম, তাই না? যদি আমি কঠিনভাবে পড়াশোনা করেছিলাম তবুও পরীক্ষায় ফেল করেছিলাম, এরকম বিপরীত অর্থ দিচ্ছে। তবুও আমি পরীক্ষায় ফেল করেছি, আমি ইংরেজি কি আই। আচ্ছা এবার কথা দেখো, দোয়ালদের আগে দোয়ালদের যে সেন্টেন্সটা আমাদের অলরেডি করে দেওয়া আছে, অর্থাৎ যে পার্টটা করে দেওয়া আছে ওই পার্টটা কোন টেন্সে আছে সেটা আমরা দেখি। এই যে এখানে আছে স্টাডিড, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ এখানে আছে ভার্বের দুই নং ফর্ম, স্টাডিড ভার্বের দুই নং ফর্ম না? তাহলে আমার কি আমার এই বাক্যটাও হচ্ছে তোমার ভার্বের দুই নং ফর্ম বসিয়ে করতে হবে, অথবা অর্থাৎ হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনাইট বসিয়ে করতে হবে, কারণ তোমার দো অলদো যুক্ত সেন্টেন্সটা হচ্ছে তোমার পাস্ট টেন্সে আছে, এখানে ভার্বের দুই নং ফর্ম আছে, তাহলে আমি পরেরটা পাস্ট টেন্সে বসিয়ে করব, অথবা ভার্বের দুই নং ফর্ম বসিয়ে করব। তবুও আমি পরীক্ষায় ফেল করেছিলাম, আমি ফেল করেছিলাম। ফেল করা ইংরেজি কি? ফেল। ফেল ভার্বের দুই নং ফর্ম ফেলড, আই ফেলড পরীক্ষায়, ইন দি এক্সাম, ইন দি এক্সাম আমি পরীক্ষায় ফেল করেছিলাম। এই তো হয়ে গেল, কি সুন্দর। এবার দেখো ডেসপাইট ইনস্পাইট অফ দিয়ে করি। ডেসপাইট ইনস্পাইট অফটা এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ। দেখো ডেসপাইট মানে সত্ত্বেও, মানে কোনো কিছু একটা হওয়া বা করা সত্ত্বেও, হি হেল্পস সে সাহায্য করে, হিজ রিলেটিভস তার আত্মীয় স্বজনদের। বলছে কোনো কিছু একটা করা বা হওয়া সত্ত্বেও সে আত্মীয়দের সাহায্য করে। এখন কি হবে বলো, কি হবে বলো, কি হবে বলো? এখানে গ্রামারটা একটু দেখো, ডেসপাইট ইনস্পাইট অফ এর এই অংশটা একটু পার্থক্য আছে। ডেসপাইট ইনস্পাইট এরপরে যদি অর্থটা এরকম হওয়া অর্থ হয়, হওয়া অর্থ, তাহলে সেখানে তোমার বসাতে হবে বিইং। কি বসাতে হবে? অর্থাৎ ডেসপাইট ইনস্পাইট অফ এর পরে এখানে কোনো সাবজেক্ট বসবে না, ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? ডিরেক্ট ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ালা কিছু বসবে। যেমন ডেসপাইট ইনস্পাইটের অফে যদি অর্থটা এরকম হয়, হওয়া অর্থ হয়, তাহলে সেখানে বিইং হবে। কি হবে? বিইং। যদি থাকা অর্থ হয় তাহলে হ্যাভিং হবে। কি হবে? থাকা অর্থ হলে, দেখো থাকা অর্থ হলে সেখানে হ্যাভিং হবে। সবগুলোই বোঝাবো, উদাহরণ দিয়ে দিয়ে বোঝাবো। দেখো এরপর হচ্ছে তোমার এরকম অর্থ হবে, হ্যাঁ। আবার ডেসপাইট ইনস্পাইটের অফে তুমি হচ্ছে যদি মানে হওয়া বা থাকা অর্থ না হয়, অর্থাৎ হচ্ছে তোমার করা অর্থ হয়, কোনো কিছু করা, কোনো কিছু করা অর্থ, অর্থাৎ ডিরেক্ট ভার্ব বসানোর প্রয়োজনে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? আবার ডেসপাইট ইনস্পাইট অফের পরে ডিরেক্ট নাউনও বসতে পারে, সাবজেক্ট বসে বাদে যা ইচ্ছা তাই বসতে পারে। হওয়া অর্থে বিইং বসবে, থাকা অর্থে হ্যাভিং বসবে, ডিরেক্ট ভার্ব বসতে পারে করা অর্থে, আর অথবা নাউন বসতে পারে। দেখো এই বাক্যটা কেমন আছে আমরা একটু দেখি, এখানে কি অর্থ আসে। ডেসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, কোনো কিছু একটা সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে। আচ্ছা বলো কি হওয়া সত্ত্বেও সে আত্মীয়দের সাহায্য করে? আমি বললাম গরিব হওয়া সত্ত্বেও, ডেসপাইট মানে তো সত্ত্বেও, তো আমি বললাম গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে, গরিব হওয়া সত্ত্বেও। এখন তাহলে এখানে হওয়া অর্থ আসতেছে না, হওয়া, তাহলে আমার এখানে দিতে হবে বিইং, ডেসপাইট বিইং। এই যে ডেসপাইট বিইং মানে হওয়া সত্ত্বেও কি গরিব, তাহলে পোর, ডেসপাইট বিইং পোর, এই যে গরিব হওয়া সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস তার আত্মীয়দের সাহায্য করে। এবার বাকিগুলো আমি দেখাচ্ছি, দেখো বাকিগুলো তো এখানে নাই, আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝাই। এগুলো যেহেতু পড়াচ্ছি আমি কোনো কিছু বাদ রাখবো না, শিখতে হবে সবই। দেখো থাকা অর্থে কি হবে? হওয়া অর্থটা তো আমরা দেখলাম, থাকা অর্থ দেখো আমি বললাম যে সমস্যা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় A+ পেয়েছিল। আমি বললাম ধরো সমস্যা থাকা সত্ত্বেও,
সমস্যা থাকা সত্ত্বেও, আমি প্রথমে ডিসপাইট, ডিসপাইট মানে সত্ত্বেও কি, সমস্যা থাকায়, যে থাকা অর্থ আসতেছে না, তাহলে আমি নিব হ্যাভিং, থাকা অর্থে কি হবে, হ্যাভিং হবে, ঠিক আছে। তো ডিসপাইট হ্যাভিং মানে থাকা সত্ত্বেও, কি থাকা সত্ত্বেও, প্রবলেমস, সমস্যা। তো ডিসপাইট হ্যাভিং প্রবলেমস, সমস্যা থাকা সত্ত্বেও সে পরীক্ষায় প্লাস পেয়েছিল, অর্থাৎ হি গট এ প্লাস ইন দি এক্সাম। আর লিখলাম না। তাহলে থাকা অর্থ দেখলাম, হওয়া অর্থ দেখলাম, হওয়া অর্থটা আগেই দেখেছি, হওয়া অর্থ হলে বিইং হয়, অর্থে কি হয়, বিইং হয়। যেমন হওয়া অর্থটা একটা বলবো, যেমন বললাম যে হচ্ছে অসুস্থ, তোমার কি অসুস্থ হওয়া সত্ত্বেও সে কলেজে গিয়েছিল, অসুস্থ হওয়া সত্ত্বেও, অসুস্থ হওয়া সত্ত্বেও, এটা তো শেষ না, এটা মুছে দিই, এটা মুছে দিই, আমরা হচ্ছে হ্যাভিং বিইংটা দেখি। দেখো আমি বললাম কি তোমার অসুস্থ হওয়া সত্ত্বেও, তার মানে কি ডিসপাইট, ডিসপাইট হওয়া তার মানে বিইং, ডিসপাইট বিইং কি সিক, এই যে অসুস্থ হওয়া সত্ত্বেও সে কলেজে গিয়েছিল, হি ওয়েন্ট টু কলেজ, ওয়েন্ট টু কলেজ। আর লিখলাম না। এবার দেখো ডিরেক্ট ভার্ব বসতে পারে যখন করা অর্থ হয়, যেমন বললাম যে চেষ্টা করা সত্ত্বেও, চেষ্টা করা সত্ত্বেও, না চেষ্টা করা না দিয়ে বলি, আমরা অন্য কিছু একটা করি, যে পড়াশোনা করা সত্ত্বেও, যে করা, এখানে কিন্তু হওয়া বা থাকা অর্থ আসতেছে না, আসতেছে পড়াশোনা করা সত্ত্বেও, করা অর্থ আসতেছে, মানে পড়াশোনা করা, এটা একটা ভার্ব, স্টাডি মানে পড়াশোনা করা, তো দেখো এখানে কিন্তু একটা ভার্ব আসতেছে। তো পড়াশোনা করা, করা অর্থ আসলে সেখানে আমরা কি ডিরেক্ট ভার্বের সাথে আইন যুক্ত করে বসাই। যেমন পড়াশোনা করা সত্ত্বেও, তাহলে কি আগে ডিসপাইট সত্ত্বেও, পড়াশোনা করা তো মানে স্টাডি, এখন কি ভার্ব, এটার সাথে আইন যুক্ত করতে হবে, টি বাদ গেছে, হ্যাঁ। ডিসপাইট স্টাডিং, পড়াশোনা করা সত্ত্বেও, আমি দিলাম যে কঠিন ভাবে, তো হার্ড, ডিসপাইট স্টাডিং হার্ড, কঠিন ভাবে পড়াশোনা করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল, হি failed in the exam, ঠিক আছে। কঠিন ভাবে পড়াশোনা করা সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছিল। এরাও আবার বললাম যে তোমার চেষ্টা, ওই যেটা চেষ্টা করা সত্ত্বেও সে চেষ্টা করা সত্ত্বেও সে ম্যাথটার সমাধান করতে পারেনি, সে অঙ্কটার সমাধান করতে পারেনি। এই যে তোমার চেষ্টা করা সত্ত্বেও, এই যেখানে কিন্তু তোমার ডিরেক্ট ভার্ব আসতেছে, করা, করা, সো চেষ্টা, ডিসপাইট, ডিসপাইট ট্রাইং, ডিসপাইট ট্রাইং মানে চেষ্টা করা সত্ত্বেও, হ্যাঁ, হি কুড নট, সে পারেনি, হি কুড নট বা হি কুডন্ট সলভ দ্য ম্যাথ, সে অঙ্কটা সমাধান করতে পারেনি, ঠিক আছে। এই একটা গেল। আর ডিরেক্ট আবার নাউনও বসতে পারে, ডিরেক্ট যদি তোমার বাংলা বাক্যে নাউন থাকে তাহলে তোমার ইংরেজি বাক্যেও ডিরেক্ট ডিসপাইটের পরে নাউন বসতে পারে। যেমন দারিদ্রতা সত্ত্বেও, দারিদ্রতা একটা নাউন না, প্রভার্টি, তুমি আগে বসাও দারিদ্রতা সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, দারিদ্রতা, দারিদ্রতা মানে কি, দারিদ্রতা একটা নাউন, বিশেষ্য, সো ইংরেজিতেও তোমার হচ্ছে নাউন বসে যাবে, poverty। ডিসপাইট poverty, দারিদ্রতা সত্ত্বেও কি সে হয় সৎ, হি ইজ অনেস্ট, ইজ অনেস্ট। এটা গেল, ওকে, এটা একটা গেল। আবার বললাম যে অসুস্থতা সত্ত্বেও, অসুস্থতা এটা একটা কি নাউন না, ডিসপাইট মানে সত্ত্বেও কি অসুস্থতা, ইলনেস, 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 দেখো অসুস্থতা সত্ত্বেও সে কলেজে গিয়েছিল, হি ওয়েন্ট টু দ্য কলেজ, শেষ। তাহলে আমি এটা একদম বিস্তারিত বুঝাই দিলাম, এভাবে কোথাও নেই, কেউ বোঝাবে না। আমি যখন পড়াই তখন কিছু বাদ রাখি না, সবগুলোই বলে দিই। তো আমরা কি 10টা নিয়ম পড়লাম, নিয়ম এখনো কিছু আছে, এখনো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সবগুলো নিয়মই জানতে হবে। আমার এখানে দেখো আরো কতগুলো নিয়ম আছে, সবগুলো নিয়ম যদি তুমি জানো, আমি কিন্তু সহজ শর্টকাটে পড়াচ্ছি, তাহলে তুমি পরীক্ষায় একদম ফুল মার্কস পাবা, ঠিক আছে, খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এই যে মোট নিয়ম হচ্ছে তোমার 17টা। তো আজকের ক্লাসে আমরা 10টা নিয়ম পড়লাম, এখনো 7টা নিয়ম বাকি আছে। সো পার্ট 2 কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2 তোমরা দেখে নিও, আমার চ্যানেলেই থাকবে, আমার চ্যানেল যেটা তোমার হচ্ছে ইংলিশ উইথ খালিদ, এখানে থাকবে। তোমরা প্লে লিস্টে যাবা, ইংলিশ উইথ খালিদ প্লে লিস্টে যাবা, ইংলিশ উইথ খালিদ প্লে লিস্টে গিয়ে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে গেলে ফার্স্ট পেপারের ভিডিও পাবে, সেকেন্ড পেপারে গেলে সেকেন্ড পেপারের ভিডিও পাবে। বুঝতে পারছো? তাহলে আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমার পেজে নক দিতে পারো, ফেসবুক পেজে। তো
আবার দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।